দেশবাসী এবং সচেতন ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছি। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন, আমাদের ভোটের মাধ্যমে আমাদের এই ভোটটা কি এবং এর দায়িত্ব কতটুকু, এর কি ক্ষমতা, এই বিষয়ে দু একটি কথা বলেই আমি আমার মূল আলোচনায় যাব। ভোট হলো একটি গণতান্ত্রিক সমাজে একটি অধিকার, নাগরিকদের একটি অধিকার, এবং এটা আপনি বলতে পারেন এটা একটা আমানত, কিংবা এটা একটা ক্ষমতা, এটা একটা দায়িত্ব। ক্ষমতা বা দায়িত্ব আমরা কার কাছে ন্যস্ত করব, এবং এই ক্ষমতা বা দায়িত্ব দিয়ে কারা নির্বাচিত হবেন এবং নির্বাচিত হয়ে তারা কি কাজ করবেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। যা আমরা যারা ভোটার, আমাদের ভোটটা যদি আমরা সচেতনভাবে, সঠিকভাবে, সৎ জায়গায় এবং উপযুক্ত ব্যক্তিকে যদি আমরা না দিতে পারি বা তাকে দিয়ে নির্বাচিত না করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা দুঃখজনক বিষয় যে আমরা সঠিক জায়গায় আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারলাম না। যারা আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তারা পার্লামেন্টে যে কি কাজগুলো করবেন, তারা পার্লামেন্টে যায় আইন প্রণয়ন করবেন, পলিসি নির্ধারণ করবেন, এবং দেশ কিভাবে পরিচালিত হবে সেই নীতি নির্ধারণ করবেন, এবং সেই আইন অনুযায়ী আগামী 5 বছর দেশ পরিচালিত হবে। কাজেই এই দেশের ভবিষ্যৎ, ভালো মন্দের চাবিকাঠি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। যাদের হাতে আমরা এই দায়িত্ব দিচ্ছি সেই ব্যক্তিগণ কি এর কতটুকু যোগ্য, তাদের কি কি গুণাবলী থাকা দরকার, এবং কি কি গুণ থাকলে আমরা তাদেরকে এই দায়িত্ব দেব বা নির্বাচিত করব, সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। সেই প্রতিনিধিদের প্রথমেই দেখতে হবে তাদের যোগ্যতা, তাদের সততা, নৈতিকতা, তাদের মানুষের প্রতি তাদের যে কমিটমেন্ট, এই সমস্ত গুণাবলীগুলা আমরা প্রথম বিবেচনা করব। যাদেরকে আমরা প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাবো, তাদের চরিত্র কেমন সেই বিষয়গুলো আমরা দেখব। আমরা যাদেরকে নির্বাচিত করব সেই ব্যক্তিগণ অবশ্যই শিক্ষিত, যোগ্য, সৎ চরিত্রবান হতে হবে, এবং তাদের নৈতিক খলনের কোনো ইতিহাস থাকা যাবে না। তারা নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ ব্যক্তি হতে হবে। কোনো ঋণ খেলাপি, সন্ত্রাসী, চাঁদাবাজকে আমরা নির্বাচিত করব না, এবং যারা নৈতিক মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকেও আমরা নির্বাচিত করব না। কাজেই এই গুণগুলি যাদের মধ্যে আমরা দেখব তাদেরকে আমরা কখনোই নির্বাচিত করব না। এই দোষগুলি যাদের মধ্যে আমরা দেখব। এখন নির্বাচনের মাঠে যে দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দল, বিএনপি এবং জামাত ইসলামী জোট, এই জোট দ্বয়ের মধ্যে আমরা তাদের যে সংসদ সদস্য প্রার্থী যাদেরকে আমরা নির্বাচিত করব তাদের বিষয়ে আমরা বিচার বিশ্লেষণ করে দেখব তাদের মান কেমন। প্রথমে ধরা যাক বিএনপির নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রথমেই যদি আমরা এটা বিচার করি তাহলে তাদের প্রায় 30% শিক্ষাগত যোগ্যতা মানসম্মত নয়। আরেকটা বিষয় হলো যে এই সমস্ত প্রার্থী যারা সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির 95% প্রার্থী বিএনপির কেন্দ্রকে কোটি কোটি টাকা এবং কি শত শত কোটি টাকা দিয়ে তারা নমিনেশন কিনে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এখন কেন্দ্র যদি তাদের কাছে শত শত কোটি টাকা নিয়ে প্রার্থী নমিনেশন বিক্রি করে, এই লোকগুলা নির্বাচিত হয়ে নিশ্চয়ই তাদের এই টাকা উসুল করার চেষ্টা করবেন। এটা ওপেন সিক্রেট বিষয়। বিএনপির ফিনান্সিয়াল সিস্টেমটাই এরকম দুর্নীতিগ্রস্ত যে তাদের প্রার্থীদের কাছে তারা নমিনেশন বিক্রি করেন এবং তাদেরকে দুর্নীতি করার একটা প্রচ্ছন্ন সুযোগ তারা করে দেন। এবং এই সমস্ত প্রার্থী
যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এটা তাদের একটা ব্যবসায় তারা পুঁজি বিনিয়োগ করলেন এবং এটার থেকে যদি তারা নির্বাচিত হতে পারেন, তারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং দুর্নীতি করে তাদের এই টাকা উসুল করবেন এবং এর চেয়ে বহুগুণ টাকা তারা ইনকাম করবেন। এটা একটা ব্যবসা, এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই সিস্টেম, এই পুরানো সিস্টেমটাই বিএনপি আওয়ামী লীগের মধ্যে সমানভাবে প্রযোজ্য। তৃতীয়ত হলো তাদের 99% প্রার্থী প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে চাঁদাবাজ। তারা দেশের সর্বশ্রেণীর মানুষ চাঁদা গ্রহণ করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। চতুর্থত হলো তারা দুর্নীতিবাজ এবং এই দুর্নীতি ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখতে বদ্ধপরিকর। এই জন্য তারা পরিবর্তনের বিপক্ষে, তারা পুরানো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়। এই জন্য তারা জুলাইয়ের বিপক্ষে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে যে পরিবর্তনটা হয়েছে, যে শত শত লোকের, প্রায় 1400-1500 লোকের জীবন এবং 20-25 হাজার লোকের পঙ্গুত্ব বরণ, এটা শুধু একটা সরকার পরিবর্তনের জন্য নয়, এটা একটা বৈষম্য দূর করার জন্য, একটা নতুন বন্দোবস্ত সৃষ্টি করার জন্য, দেশকে একটা ঠিক এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য যে তাদের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে হয় এই বিপ্লব, সেটাই আশা করছিল। কিন্তু বিএনপির শুরু থেকেই এই পরিবর্তনের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে। তারা পুরানো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়। বিশেষ যেহেতু তারা এই যে কোটারি স্বার্থ এবং যে এই যে অলিগার শ্রেণী তারা পালতেছেন, এই অলিগারদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা পরিবর্তনের বিপক্ষে। পঞ্চমত হইল যে বিএনপির 65% প্রার্থী হলো ঋণ খেলাপি। তারা ব্যাংক থেকে শত শত কোটি টাকা, এই মেনকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছেন না, মেরে দিয়েছেন। এই ঋণ যাতে পরিশোধ করতে না হয়, এই জন্য তারা নির্বাচনে প্রার্থী হয়ে এবং জিতে আসবেন। এবং এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোক, এরকম ঋণ খেলাপি, ব্যাংক থেকে অর্থ লুটপাটকারী লোক যদি সংসদে যায়, কখনো তারা এই ঋণ খেলাপির বিরুদ্ধে কোনো আইন করবে না এবং তাদের নিজেদের বিরুদ্ধে কে আইন করে এবং দেশ আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। যার কারণে এই ঋণ খেলাপির বিরুদ্ধে তারা কোনো আইন পাশ করবে না। অর্থাৎ দেশ সেই যে অন্ধকার নিগড়ে ছিল, যে তিমিরে ছিল, সেই তিমিরেই থেকে যাবে। কাজেই এই ঋণ খেলাপিদের আমরা কোনোভাবেই সংসদে যেতে দেব না, আমাদের সমর্থনে অন্তর্ভুক্ত, যাতে তারা আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে না পারে। আরেকটা বিষয়, যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারত একটা আগ্রাসী রাষ্ট্র। এটা আমাদের দেশকে কোনো না কোনোভাবে তারা শোষণ করে। এই আগ্রাসী শক্তির কাছে যারা মাথা নত করে এবং যাদের কাছে তারা বিবেক বন্ধক দিয়ে ক্ষমতায় আসতে চায়, তাদের মধ্যে বিএনপি এখন অন্যতম। আওয়ামী লীগ ছিল, যেহেতু আওয়ামী লীগের আর নির্বাচন করছে না, তখন এই বিএনপির উপরে ভারত ভর করেছে এবং বিএনপিও তাদের কাছে কথা দিয়ে এসেছে যে তারা ভারতের কাছে নতজান থাকবে। এটা বিভিন্নভাবে এটা প্রমাণিত হয়েছে। তারেক জিয়া দেশে ফেরার আগে যে বলছিলেন যে তার নিজের উপরে নির্ভর করে না দেশে ফেরা, এবং এই যে সে বাধা আছে, এটা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে ভারতের কাছে। ভারতের আনন্দবাজার পত্রিকায় যে নিউজ প্রকাশিত হয়েছিল, সেই নিউজে কোনো প্রতিবাদ বিএনপি করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি ভারতের কাছে তাদের বিবেক বন্ধক দিয়েছে। অর্থাৎ তারা নতজান পররাষ্ট্রনীতি অনুসরণ করবে তাদের বিজয়ের পরে, যেটা কখনোই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা হতে পারে না, কখনোই এ দেশের মানুষের স্বাধীন চেতনার পরিপন্থী। বিএনপির যে সমস্ত আমলা অবসরপ্রাপ্ত কিংবা চাকরি ছেড়ে দিয়ে তারা নির্বাচন করতেছেন, তাদের রেকর্ড মোটেই ভালো নয়। বিএনপির বিগত সময়ে তারা এই আমলারা, এই উচ্চশিক্ষিত আমলারা যারা এখন প্রার্থী হয়েছেন কিংবা বিএনপির পক্ষে খাটতেছেন, এরা চরম দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত আমলারা, তাদের প্রিভিয়াস রেকর্ড মোটেই ভালো নয়। তারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই কোটি কোটি টাকার উপরে যাতে কোনো হাত না আসে এবং তারা ভবিষ্যতে যাতে কোনো স্বার্থ হাসিল করতে পারে, এই জন্য শিক্ষিত আমলারা এই সমস্ত ঋণ খেলাপি, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ একটা দলের পক্ষে
বিবেক বন্দুক দিয়ে এরা এদের পাশে লেগে আছে। আমার জানা মতে অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত আমলা বিএনপির পক্ষে খাটতেছেন, অথচ তারা নিজেরাই জানে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, দুর্নীতিগ্রস্ত দল। এই দুর্নীতি বিএনপি যদি ক্ষমতায় আসে তখন কখনোই এই দুর্নীতি বন্ধ হবে না, বরং এটা আরো ফুলে ফেপে বেশি হবে, যা দেশের জন্য মানুষের জন্য সত্যি বেদনাদায়ক হবে, অমঙ্গলজনক হবে। আজ 54 বছর হয়ে গেছে আমরা দেশের উন্নতি করতে পারিনি। আমাদের পরে যে সমস্ত দেশগুলো স্বাধীন হয়েছে, মালয়েশিয়া, ভিয়েতনাম, ওরা আমাদের থেকে কত গুণ এগিয়ে গেছে। আমাদের পিছিয়ে পড়ার কারণ হলো দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব। আমরা দেশের শুরু থেকেই একজন মাথামোটা দুর্নীতিগ্রস্ত লোকের পাল্লায় পড়েছিলাম। সেখান থেকে উত্তরণের বিভিন্নভাবে উত্তরিত হওয়ার পরেও তা এই যে আশপাশের দুর্নীতিগ্রস্ত আমলা, মন্ত্রী, এমপি, এদের দুর্নীতির কারণে এবং এদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার না কারণে দেশটা আজ এতটুকু পিছিয়ে গেছে। এক আওয়ামী লীগের আমলেই $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। ভাবতে পারেন এই জিনিসটা কি? বাংলাদেশের মতো দেশকে 4 বছর যদি 1 টাকাও ইনকাম না হয়, এই টাকা দিয়ে বাংলাদেশকে চালানো যেত। মানে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার, যা দেশের এই টাকা কার? এই দেশের সাধারণ মানুষের টাকা, এই দেশের খেটে খাওয়া মানুষের টাকা, যা দিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারতাম। এই দুর্নীতিগ্রস্ত আমলা, মন্ত্রী, এমপিদের কারণে সম্ভব হয়নি। এই যে নির্বাচন কমিশন 2টা আইনকে বাস্তবায়ন করতে পারলো না, সেটা হলো একটা ঋণ খেলাপ, আর একটা হলো দ্বৈত নাগরিকত্ব। এখন 65% প্রার্থী বিএনপি ঋণ খেলাপি। এখন ঋণ খেলাপির বিরুদ্ধে যদি কঠোরতা অবলম্বন করে তাহলে নির্বাচনটা পণ্ড হয়ে যায়। সঙ্গত কারণে আইন থাকা সত্ত্বেও এই ঋণ খেলাপিদের যে প্রার্থী করা যাবে না, এটি আইনটা বাস্তবায়ন করতে পারলো না নির্বাচন কমিশন। আর দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে যদি কড়াকড়ি করা হয় তাহলে তারেক জিয়ার নাগরিক সদস্যপতি বাতিল হয়ে যায়, অর্থাৎ তার প্রার্থিতাই বাতিল হয়ে যায়। তাহলে এটাও এই কারণেই বাস্তবায়ন করা গেল না। এই যে এটা একটা মাফিয়া চক্রের মতো, যে দেশে আইন থাকা সত্ত্বেও এই সমস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া গেল না। আবার যদি তারা নির্বাচিত হয় তাহলে বাকি আশা ভরসাটুকু আমাদের শেষ হয়ে যাবে। তাই সচেতন দেশবাসী, সচেতন ভোটার ভাই বোনেরা, আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা নিজেদের বিবেক খাটিয়ে দেশের স্বার্থে, নিজেদের ভবিষ্যতের স্বার্থে, আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে আপনারা বিবেক খাটিয়ে সৎ যোগ্য ব্যক্তিদেরকে ভোট দিন। এই প্রেক্ষাপটে আমরা নিশ্চিত করে বলতে পারি যে জামাতের প্রার্থীরা, এনসিপির প্রার্থীরা অনেক ক্লিন ইমেজের। জামাতের 2জন এমপি, মন্ত্রী বিএনপি আমলেও ছিলেন। তন্ন করে খুঁজেও তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বের করা যায়নি। তারা যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালিয়েছেন। এই আমলেও তারা ক্লিন ছিলেন, এটা চিন্তা করা যায়। খালেদা জিয়া একবার তো বলছিলেন যে মন্ত্রীদের একটা মাসিক এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচার বিএনপির মন্ত্রীরা 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত খরচ করে ফেলে পার মান্থ। আর জামাতের 2জন মন্ত্রী খরচ করছেন 3,000, 3,500 টাকা পার মান্থ। খালেদা জিয়া আক্ষেপ করে বলছিলেন যে আমার ইচ্ছে করে সমস্ত মন্ত্রীগুলি আমি জামাতকে দিয়ে দিই। আপনাদের এত খরচ হয়, তাদের এত কম খরচ হয় কেন? মন্ত্রণালয়তে তাদের চাইতে তারা খারাপ চালাচ্ছেন, বরং ভালো চালাচ্ছেন। কাজে এই দেশটা যদি দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের হাতে না পড়ে, যোগ্য নেতৃত্বের হাতে পড়ে, মানবতা মঙ্গলকামী ইনসাফ ব্যক্তি একটি সমাজ কায়েমের জন্য যারা ঘোষণা দিয়েছেন তাদের হাতে পড়ে, তাহলে আমাদের ভাগ্যের হয়তো একটা পরিবর্তন হতে পারে। এই চেষ্টা আমরা করে দেখতে পারি। সচেতন ভাই বোনেরা, দেশবাসী, আপনাদের কাছে এই আকুল আবেদন জানিয়ে শেষ করছি যে আপনারা আপনাদের ভোটটাকে নিজেদের বিবেককে জিজ্ঞেস করে ভালো সৎ প্রার্থীকে দিবেন। আমরা যদি সৎ প্রার্থী নির্বাচন না করি তাহলে সৎ প্রার্থী কোথার থেকে আসবে? আমরা যদি তেঁতুল গাছ লাগিয়ে যদি আম ফল আশা করি তাই কখনোই হতে পারে না। আমরা যদি ভালো প্রার্থীকে, সৎ চরিত্রবান, নিরপেক্ষ, যোগ্য প্রার্থীকে যদি নির্বাচন না করি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। অতএব বিবেকবান ভোটার ভাই বোনদের কাছে যে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা সৎ ব্যক্তিকে নির্বাচিত করুন। আর এই সৎ ব্যক্তি আপনারা তুলনামূলকভাবে দেখেন জামাত এবং এনসিপির মধ্যে আছে। বিএনপির মধ্যে
99% অসৎ। তারা শিক্ষিত হলেও, তারা কম্পিটেন্ট হলেও তারা দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে আসলে দেশের মঙ্গল হবে না, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।